ওয়েলকাম টু অল অফ ইউ। আপনাদের সকলকে স্বাগত আমাদের নতুন সেশনে। আমরা লাস্ট ডেতে ইনসার্টের এমএস ওয়ার্ডের ইনসার্টের পিকচার পর্যন্ত দেখেছিলাম। তো আজকে আমরা এখানে যাবতীয় যে কাজগুলো আছে এগুলোর মাধ্যমে আমাদের ইনসার্টের কাজ শেষ করব। এই কাজগুলো তত বেশি একটা কঠিন না, এগুলো সহজ। তো প্রথমেই আমাদের আছে হচ্ছে শেপসে যদি ক্লিক করি এখানে অনেক ধরনের শেপ আছে। যেই ধরনের শেপ আপনি নিয়ে কাজ করতে চান তেমন একটা শেপ নেবেন। প্রথমেই যদি আমরা দেখি এখানে আছে হচ্ছে টেক্সট বক্স। ওকে, হোয়াট ইজ টেক্সট বক্স? টেক্সট বক্স বলতে মূলত এমন এক ধরনের বক্সকে বোঝানো হয় যার ভিতরে আমরা কিছু টেক্সট বা লেখালেখি করতে পারি। ওকে, তো মনে করেন এখানে আমরা কিছু লেখালেখি এরকম করলাম, করে এটাকে পুরোটাকে সিলেকশন করে আমরা যদি চাই ফন্ট কালার চেঞ্জ করতে, যেমন কালারের ফন্ট অ্যাপ্লাই করতে চাচ্ছি তেমন কালারের ফন্ট দেওয়া যায়। এরপর আছে হচ্ছে শেপ ফিল থেকে, মানে এইটা একটা টেক্সট বক্স যখন নিয়ে আসা হবে, টেক্সট বক্সটাকে সিলেকশন করলেই আমাদের এরকম ড্রয়িং টুলস চালু হবে। এই ড্রয়িং টুলসের ভিতরে কি আছে? ফরম্যাট থেকে শেপ ফিল, যেই কালারটা অ্যাপ্লাই করতে চাচ্ছেন তেমন একটা কালার দিতে পারেন, অথবা না চাইলে এখান থেকে নো ফিল করবেন, এটা কোনো ভিতরে কালার থাকবে না। তারপর দেখেন এখানে একটা আউটলাইনের কালার আছে, রাইট? এই আউটলাইনের কালারটা যদি না রাখতে চান এটাকে সিলেকশন করে জাস্ট শেপ আউটলাইন, নো আউটলাইন দিলে এখানে আর কোনো আউটলাইন কালার থাকবে না। তো এরকম আউটলাইন কালারটাও এখান থেকে চলে গেল। তারপরে এখান থেকে আপনি চাইলে এটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে নিয়ে নিতে পারবেন, রাইট? আচ্ছা, তো এখন যেখানেই নেন না কেন এটাকে দেখেন এটা কিন্তু সেখানেই যাচ্ছে। কিন্তু স্বাভাবিকভাবে আপনি কি এখানে চাইলে লিখতে পারবেন? লিখতে কিন্তু পারবেন না। কিন্তু এটা যখন আপনার টেক্সট বক্সে চলে আসছে তখন কিন্তু এটা আপনি চাইলে কি করতে পারবেন? লিখতে পারবেন। এই হচ্ছে মোটামুটি এটার বিষয়াদি। এরপরে শেপ ফিলে এসে অন্য ভিন্ন কোনো কালার যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, ভিন্ন কোনো কালারও আমরা এখান থেকে অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারবো, ঠিক আছে? আবার এখানে সিলেকশন করে না চাইলে শেপ ফিল, নো ফিল দিয়ে দিব। আবার এখান থেকে এই টেক্সটগুলোর যদি আমরা ব্ল্যাক কালার করতে চাই ব্ল্যাক কালার করে দিয়ে দিতে পারবো। তো এইভাবে করা যায়। এরপরে আছে ইনসার্ট থেকে শেপস থেকে এখান থেকে মনে করেন দিলাম হচ্ছে রেক্টেঙ্গেল। ওকে, এরকম একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। রেক্টেঙ্গেল নেওয়ার পরে এখান থেকে শেপ ফিল, সাপোজ এখানে গ্রিন কালার ফিল দিলাম। শেপ আউটলাইন, নো আউটলাইন, এটার কোনো আউটলাইন কালার নাই। এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে এখানে ওভালে একটা ক্লিক করে এইভাবে করে আমরা টেনে দিলাম। তো শিফট ধরে টানলে কী হবে? এটা ছোট থেকে বড় বা বড় থেকে ছোট হয়। তারপর হচ্ছে এখান থেকে যদি আমরা এটা এখানে রেখে এখানে রেড কালার দিতে চাইলে রেড কালার দেওয়া যায়। আবার এখান থেকে শেপ আউটলাইন, নো আউটলাইন করলে থাকবে না। ওকে, এরপরে একটা অবজেক্টকে সিলেকশন করে আরেকটা অবজেক্টকে যদি সিলেকশন করতে চাই তবে সেই ক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে আরেকটা অবজেক্টকে সিলেকশন করে নেওয়া যায়। এরপরে আমরা চাইলে মাউসের রাইট বাটন দিয়ে গ্রুপে ক্লিক করে গ্রুপ করে নিতে পারবো, অথবা এখানে আমাদের একটা অপশন আছে যেটাকে বলা হয় গ্রুপ অবজেক্ট। কি আছে? গ্রুপ অবজেক্ট। এই জিনিসটা আমরা কিন্তু পিকচারের সময় দেখেছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই, রাইট? আচ্ছা, তো এইভাবে করে আমরা একটা অবজেক্টকে গ্রুপ করে নিতে পারি। তারপরে শিফট ধরে এটাকে আনুপাতিক হারে ছোট বা বড় করা যেতে পারে। ওকে, আচ্ছা, তো তারপরে এটাকে ছোট করে এখানে এটাকে আমরা রেখে দিলাম, থাকুক এটা এই জায়গায়। এরপরে আবার আছে ইনসার্টে এসে শেপ থেকে আমরা শেপ নিয়ে নিতে পারি। এখানে বিভিন্ন ধরনের শেপ আছে আমরা দেখেছি। এরপরে আইকনস থেকে এখানে অনেক ধরনের আইকন আছে, যে আইকনগুলো আমরা ব্যবহার করতে চাই এগুলো আমরা এখানে সার্চ দিয়েও নিয়ে নিতে পারি। সাপোজ এখানে ক্যাট আইকন দরকার, এই যে ক্যাট একটা আইকন চলে আসছে। এরপর ইনসার্টে ক্লিক করে এটা চলে আসছে, রাইট? এটা কিন্তু আমরা চাইলেই মুভ করতে পারতেছি না এক জায়গা থেকে আরেক জায়গায়, পারা যায়? পারা যাচ্ছে না। এই জন্য কী করতে হবে? একটা পিকচারের সাথে ঠিক যেই ধরনের ব্যবহার করতে হয় ঠিক এই শেপের সাথেও ওই ধরনের ব্যবহার করতে হবে, মানে আইকনের সাথে। তারপর এটাকে যেখানে ইচ্ছা সেখানে আমরা ক্রপ নিয়ে যেতে পারি এখানে ড্র্যাগ করে। তারপরে শেপ ফিল, যে ফিল কালারটা দিতে চাই তেমন একটা ফিল কালার আমরা এখানে অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারবো, পারা যায়? ওকে, ভেরি ওয়েল। তারপরে শিফট ধরে এটাকে সাইজ বড় করলাম বা শিফট ধরে সাইজ ছোটও করা যেতে পারে। এরপরে আবার এটাকে সিলেকশন থাকা অবস্থায় যদি আমরা এখান থেকে কনভার্ট শেপে ক্লিক করি এটা আমাদের শেপে কনভার্ট হয়ে যায়, এটা শেপে কনভার্ট হয়ে যায়। ওকে, এটা এখন শেপ হয়ে গেছে। এটা আগে যেমন ছিল হচ্ছে একটা আইকন, এখন এটা পরিবর্তন হয়ে গেছে শেপে। ওকে, তো এইভাবে করে এই কাজটা করা যেতে পারে। তারপরে যদি আমরা দেখি এখানে এরপরে আছে হচ্ছে আইকন দেখলাম, এরপরে আছে 3D মডেল। যদি আমাদের কম্পিউটারে ইন্টারনেট কানেকশন থাকে
তবে এখান থেকে 3D মডেলসে ক্লিক করে আমরা 3D মডেল নিতে পারবো। এখানে যেই কোনো ধরনের 3D মডেল নেওয়া যায়। সাপোজ আমরা একটা কিসের টাইগার, হ্যাঁ টাইগার লিখে এন্টার প্রেস করি। টাইগারের কি কোনো আছে কিনা? হ্যাঁ আছে। তো এখান থেকে ওকে প্রেস করলাম। তো এখানে একটা টাইগারের 3D মডেল আমাদের ইনসার্ট হয়ে যাবে, মানে ইন্টারনেট থেকে ডাউনলোড হয়ে তারপরে আমাদের MS ওয়ার্ড ডকুমেন্টে চলে আসছে। আসার পরে আমরা যখনই এই জায়গায় মাউস পয়েন্টার রাখবো, মানে এটার ভেতরে, তখন কি হবে, এটা আমাদের দেখাবে, রাইট? তো তখন এটাকে আমরা এইভাবে করে সিলেকশন করে নিয়ে নিতে পারবো। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের এটার বিষয়াদি। কন্ট্রোল ধরে স্ক্রল আপ করলে জুম ইন হয়, ঠিক আছে? তো এইভাবে করে আমরা এই জায়গায় মাউস পয়েন্টার রেখে জাস্ট দেখতে পারবো। হ্যাঁ, তো একেবারে উপর নিচে সামনে পেছনে ঠিক যেইভাবে চাই এটাকে আমরা মুভ করে দেখতে পারবো। ক্লিয়ার? ঠিক আছে, তো এই হচ্ছে মূলত আমাদের 3D অবজেক্টের ব্যবহার। এরপর আছে ইনসার্ট। ইনসার্ট থেকে আছে হচ্ছে স্মার্ট আর্ট। স্মার্ট আর্টের মাধ্যমে আমরা যদি কোনো চার্ট বা এই জাতীয় কোনো কিছু তৈরি করতে চাই, তবে সেক্ষেত্রে স্মার্ট আর্টের মাধ্যমে এই কাজটা করা যায়। সাপোজ সাইকেল দিলাম, সাইকেল দিয়ে এখানে একটা ক্লিক, এরপর ওকে প্রেস করলাম, চলে আসছে। এগুলো ভেতরে লিখতে হলে কী করতে হবে? জাস্ট এই জায়গায় ক্লিক করে ভেতরে লেখার জায়গা আছে, এখানে লিখলাম 1, এই জায়গায় 2, 3, 4, 5, 6, এন্টার প্রেস করলে আরও বাড়বে, 7, 8, 9, 10। ওকে, এরকম করা যায়। আমি যত এখান থেকে টানবো এটা বাড়বে। আবার শিফট ধরে ব্যবহার করে ছোটো করলে এটা ছোটো হয়, ঠিক আছে? এরপরে কি আছে, এটাকে সিলেক্ট করে ফরম্যাট থেকে আছে হচ্ছে কি, আর সরি, ফরম্যাট থেকে এটাকে আমরা অ্যারেঞ্জ থেকে র্যাপটেক্স থেকে টাইটে ক্লিক করে এটাকে আমরা একটু মুভ করে নিয়ে নিতে পারবো, রাইট? তো এইভাবে করে কাজ করা যায়। আবার যদি আমরা ডিজাইন থেকে এখানে কালার চেঞ্জ করতে চাই, এখানে এরকম কালার চেঞ্জ করা যেতে পারে, যে যেমনটা চায় আর কি, ঠিক আছে? তো তার পছন্দের ভিত্তিতে এখান থেকে এটাকে পরিবর্তন করা যেতে পারে, ঠিক আছে? তো তারপরে আচ্ছা, তো তারপরে এখানে এটাকে সিলেক্ট করে কি করব, ফরম্যাট থেকে শেপ ফিল থেকে এখান থেকে যেই কালার অ্যাপ্লাই করতে চাচ্ছি সেই কালারটা এই জায়গায় অ্যাপ্লাই করে দিয়ে দিতে পারবো। ওকে, হয়েছে? তো এইভাবে করে এই কাজগুলো সাধারণত আমরা চাইলে করে নিয়ে নিতে পারি আর কি। তো এইভাবে করে আমরা চাইলে স্মার্ট আর্ট ব্যবহার করতে পারি। তারপরে আবার এখানে বিভিন্ন ধরনের স্মার্ট আর্ট আছে। আমরা লাস্ট ডেতে পিকচারের স্মার্ট আর্ট দেখেছিলাম। এখানে একটা ক্লিক করে ওকে প্রেস করলাম, এরকম পিকচারের স্মার্ট আর্ট চলে আসছে। জাস্ট এটাকে যদি একটু ছোট করি, আমরা শিফট ধরে এটাকে একটু ছোট করে নিলাম। এরপরে এখানে একটা ক্লিক করে এটার নাম দিতে পারি, মনে করি আলম, তারপর হচ্ছে মনির, হ্যাঁ, সাগর। ওকে, এন্টার প্রেস করে তারপরে হচ্ছে যা লিখতে চাই আর কি, মনে করেন যে এরকম নাম দিলাম, হ্যাঁ, তামিম। ওকে, তারপরে এটা ক্লোজ করে দিলাম। এরপর এখানে ক্লিক করলে আমাদের ছবির অপশন চলে আসবে, আমরা যেই ছবি এখানে অ্যাপ্লাই করতে চাই আর কি। ওকে, সাপোজ এই জায়গায় এসে মনে করি এটা দিলাম আলম, এই জায়গায় এসে, ঠিক আছে, আরও অন্যান্য যাবতীয় যেই ছবিগুলো আছে আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে? তো এরকম করে আমরা চাইলে এই কাজগুলো করতে পারি। তারপরে ডিজাইনে এসে এখান থেকে আমরা কালার চেঞ্জ করতে পারি, অথবা ইন্ডিভিজুয়াল যদি কালার পরিবর্তন করতে চাই একটাকে ক্লিক করে তারপর এখানে ফরম্যাটে এসে যে কালার অ্যাপ্লাই করতে চাই তেমন একটা কালার এখানে দিয়ে দিতে পারবো। তো এইভাবে করেও চাইলে কালার দেওয়া যায় আর কি। ওয়েল, তারপরে কি আছে? তারপরে আছে হচ্ছে আমাদের চার্ট। হোয়াট ইজ চার্ট? চার্ট বলতে মূলত বোঝানো হয় হচ্ছে লেখচিত্রকে, হ্যাঁ, বা এক ধরনের একটা গ্রাফকে যদি আমরা এই ধরনের কোনো কিছু করতে চাই, চার্টে ক্লিক করব। চার্টে ক্লিক করে যে কোনো একটা চার্টে একটা ক্লিক করে ইনসার্টে ওকে প্রেস করব। ওকে, এরপর মনে করি এখানে লিখলাম জানুয়ারি, ফেব্রুয়ারি, হ্যাঁ, মার্চ, ঠিক আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এরকম লিখলাম। তারপর হচ্ছে এখানে দিলাম হচ্ছে 2022, 2023, 2024, 2025। ওকে, এরপরে হচ্ছে মনে করেন ওকে, ঠিক আছে। এরপর হচ্ছে 2022-এর জানুয়ারিতে হচ্ছে আপনার সেল হয়েছে 2000 টাকার। এরপরে 2023-এ 2050 টাকা। তারপরের বছর 2060 টাকা। তারপরের বছর 2100 টাকা। ওকে, ঠিক আছে। তারপরে হচ্ছে মনে করেন আবার 2022-এর ফেব্রুয়ারিতে সেল হয়েছে 1900 টাকার, হ্যাঁ। 2023-এ হচ্ছে, আচ্ছা
2700 টাকার। এরপরে 2400 হচ্ছে কত 2800 টাকার, 1800 টাকার। এরপরের বছর হচ্ছে 2500 টাকা। ওকে, আচ্ছা এগুলো জানুয়ারি ফেব্রুয়ারি না দিই, এগুলো প্রোডাক্টের নাম দিই। মনে করেন এটা হচ্ছে সুগার, এরপরটা হচ্ছে রাইস, তারপরটা কি সুগার রাইস, আর একটা হচ্ছে জুট। ওকে, এরপরে এটা হচ্ছে 2900 টাকার, তারপরটা হচ্ছে 2950 টাকার, তারপরটা 1700, তারপরটা হচ্ছে 2600। ওকে, তো এই হচ্ছে আমাদের ডেটা। তো এখন যদি আমি এই ডেটা দেখে একটু অ্যানালাইজ করি, এটা হচ্ছে আমার 2023-এর অবস্থা, এটা 2024-এর অবস্থা এবং 2025-এর অবস্থা। তো ব্লুটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে সুগার, হ্যাঁ, আর অরেঞ্জটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে কি রাইস, আর জুটকে বোঝানো হচ্ছে গ্রে কালার দিয়ে। তাহলে সেক্ষেত্রে 2022-এ সবচেয়ে ভালো অবস্থানে কে ছিল? তারপরের অবস্থানে কে ছিল? বোকা নাকি? 2022-এর কথা বলছি। 2022-এ সবচেয়ে ভালো অবস্থানে ছিল কে? এই গ্রে, গ্রে গ্রে মানে হচ্ছে জুট। তারপরে ছিল ব্লু, ব্লু মানে সুগার। এরপরে হচ্ছে অরেঞ্জ, অরেঞ্জ মানে রাইস, রাইট? 2023-এ সবচেয়ে ভালো অবস্থানে কে ছিল? জুট, তারপরে রাইস, তারপরে সুগার, সুগার নাকি? আচ্ছা, এই হচ্ছে বছর হিসাবে যদি আমি বলি সবচেয়ে ব্যবসা সফল বছর কোনটা ছিল? 2023, কারণ এটা মানে সবগুলোতেই মানে ক্রমবর্ধমান বৃদ্ধি পাইছে, হ্যাঁ, সুগার রাইস জুট সবগুলোই ভালো বিক্রি হয়েছে, রাইট? এখন যদি প্রোডাক্ট হিসাবে দেখতে চাই কোন প্রোডাক্ট বিক্রি করে আমাদের সত্যিকার অর্থে ভালো লাভ হয়েছে, এটা কি কোনটা হবে? তো বলছিলাম হচ্ছে যদি আমরা প্রোডাক্ট হিসাবে দেখতে চাই তাহলে সেক্ষেত্রে কি করব? এটা সিলেক্ট থাকা অবস্থায় এডিট ডেটাতে ক্লিক করব। কোথায়? এডিট ডেটা। এডিট ডেটাতে ক্লিক করলে এরকম আমাদের ডেটা আসছে। ডেটা সিলেকশন থাকা অবস্থায় মানে এই চারটা ক্লিক করব, একটা চারটায় ক্লিক করে সুইচ রোবা কলামে ক্লিক করব। কোথায়? সুইচ রোবা কলাম। এখানে সুইচ রোবা কলামে ক্লিক করলে দেখেন কি হয়, এই জায়গায় আসছে, তাই না? এখন এই ডেটাটা দেখে বলেন তো আমাদের সবচেয়ে ভালো কোন প্রোডাক্টটা বিক্রি হয়েছে সত্যিকার অর্থে? সুগার রাইস জুট নাকি? কোনটা? এই যে এই যে এই যে এগুলো প্রোডাক্টের নাম। আচ্ছা কালার বাদ দেন, আপনি এই যে এটা দেখে বলেন সবচেয়ে ভালো বিক্রি হয়েছে কোনটা? জুটে তো 1 বছর লাভ করছে, তারপরের বছর আরো লাভ করছে, তারপরের বছর তো ফল ডাউন করছে, তারপরে এবার আবার লাভ করছে। হ্যাঁ, সবচেয়ে ভালো সেল হয়েছে হচ্ছে সুগার। কেন? কারণ হচ্ছে দেখেন এটা কিন্তু ক্রমবর্ধমান বাড়ছে, এই জায়গায় বাড়ছে, তার মানে এই জায়গায় কম ছিল, তারপরের বছর আবার বাড়ছে, তারপরের বছর সমান ছিল, তারপরের বছর আরেকটু বাড়ছে, মানে এটা কমে নাই। কিন্তু এটা দেখেন সবগুলোই কিন্তু ফল ডাউন আছে, মানে বাড়ে কমে, কমে বাড়ে, এরকম হয়েছে, রাইট? তাহলে সেই ক্ষেত্রে যদি আপনি একেবারে নিশ্চিন্ত একটা ব্যবসা করতে চান, আপনি কোন ব্যবসাটা করবেন? এই 3 বছরের অ্যানালাইসিস করে কি কোনটা? সুগার। এসে ক্লিয়ার? এই হচ্ছে মূলত আমাদের চার্টের বিষয়াদি। তারপরে চার্টের যে বিষয়াদিগুলো আছে পরবর্তীতে আমরা যখন এক্সেল স্প্রেডশিটে আসবো হয়তো আরও ভালো করে দেখতে পারবো। ওকে, ওয়েল, তারপরে কি আছে? এই চার্ট দেখলাম, এরপরে আছে স্ক্রিনশট। স্ক্রিনশটে ক্লিক করে স্ক্রিন ক্লিপিংয়ে ক্লিক করলে আমরা কি করতে পারবো? এরকম একটা স্ক্রিনশট এখানে নিতে পারবো। আসছে? এইভাবে করে স্ক্রিনশট নেওয়া যায়। অথবা আমরা কি করতে পারি, যে কোনো একটা স্ক্রিনের মানে ছবি যদি তুলতে চাই, উইন্ডো শিফট এস, উইন্ডো শিফট এসে প্রেস করলে আমরা এরকম একটা জিনিস পাবো স্ক্রিনশট নেওয়ার জন্য। জাস্ট যতটুকু স্ক্রিনশট নিতে চান ততটুকু এইভাবে করে টান দেন, ওই সেটা স্ক্রিনশট হয়ে গেছে। পাবেন কোথায়? পাবেন হচ্ছে এখানে একটা ক্লিক করেন, ক্লিক করে এটা আপনি সেভে ক্লিক করেন। কোথায়?
সেভে আইসে এখান থেকে এটা ডেস্কটপ মনে করেন EEW দিয়ে এরকম সেভ করলাম, মানে যে কোনো নামে চাইলে আপনি সেভ করতে পারেন। হয়েছে? এইভাবে করে আপনি চাইলে একটা স্ক্রিনশট নিতে পারেন। উইন্ডো শিফট S, উইন্ডো শিফট S, ঠিক আছে? তারপরে হচ্ছে এখানে আইসে কন্ট্রোল V দিলেও চলে আসবে, মানে MS ওয়ার্ডে আইসে কন্ট্রোল V দিলেও কি হবে, চলে আসবে। মানে উইন্ডো শিফট S দিয়ে আমি এরকম একটা স্ক্রিনশট নিতেছি, এরকম একটা এতটুকু সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল V যদি দিই, এই যে স্ক্রিনশট একটা আসছে, এইভাবে স্ক্রিনশট নেওয়া যেতে পারে। ইজ ইট ক্লিয়ার? ওকে, ভেরি গুড। তারপরে কি আছে, ইনসার্ট থেকে আইসে আমরা বুঝলাম এখান থেকে এইভাবে করে স্ক্রিনশট নেওয়া যায়। তারপরে আছে অ্যাড ইনস, এগুলোর দরকার নেই। এরপরে আছে লিঙ্ক, আমরা যদি কোনো কিছু লিঙ্ক করতে চাই, লিঙ্ক মানে সংযোগ করা, মনে করেন যে ফলো মি অন এতটুকু লিখে এখানে লিখলাম হচ্ছে ফেসবুক, ওকে, এখানে লিখলাম ডকুমেন্ট, ওকে। তারপরে এখানে ফেসবুক লিখে আমরা যদি একটা এক্সটার্নাল লিঙ্কের সাথে সংযোগ স্থাপন করতে চাই, তবে লিঙ্কে ক্লিক করে এখানে মনে করেন একটা ওয়েব অ্যাড্রেস লিখে দিব www.fb.com/, হ্যাঁ, আমার একটা পেজ আছে, আমি এই পেজের সাথে এটাকে লিঙ্ক করলাম, কন্ট্রোল ধরে ফেসবুকে ক্লিক করলে কি হবে, ফেসবুকে ক্লিক করলে যে কোনো একটা ব্রাউজারের মাধ্যমে আমাদের কি হবে, যেই পেজটার সাথে আমি লিঙ্ক করেছি সেই পেজটার কি হয়েছে, ওপেন হয়ে গেছে, রাইট? তো এইভাবে করে আমরা চাইলে ওপেন করে নিয়ে নিতে পারবো, করা যাবে? আচ্ছা, আবার লিঙ্ক রিমুভ করতে চাইলে কি করবো, মাউসের রাইট বাটন প্রেস করে রিমুভ হাইপার লিঙ্ক, এইভাবে করে হাইপার লিঙ্ক রিমুভ করা যেতে পারে। এরপর আমি যদি আমার ডকুমেন্ট মানে কম্পিউটারের ভেতরকার কোনো কিছুর সাথে লিঙ্ক স্থাপন করতে চাই, জাস্ট এটাকে সিলেকশন করে কি আছে লিঙ্কে আইসে আমার ডকুমেন্টের কম্পিউটারের ভেতরকার কোনো কিছু লিঙ্ক করতে চাইলে ডেস্কটপে আসবো, মনে করেন এখান থেকে এই ফার্স্ট ব্যাচ .pdf এই জায়গায় এই ডকুমেন্টের সাথে লিঙ্ক করতে চাচ্ছি, এটা একটা কি হইতে পারে, একটা ফোল্ডারের সাথে লিঙ্ক হইতে পারে, একটা ফাইলের সাথে লিঙ্ক হইতে পারে, যে যেভাবে লিঙ্ক করা পছন্দ করে, এটা কোনো সমস্যা নেই। দিয়ে তারপরে ওকে প্রেস করে দিলে কি হয়েছে, আমাদের ডকুমেন্টের সাথে লিঙ্ক হয়ে, মানে ডকুমেন্টের সাথে ওই ফোল্ডারে যে ফোল্ডারটা আমরা সিলেকশন করে দিয়েছি সেই ফোল্ডারের সাথে লিঙ্ক হয়ে গেছে। ওকে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কন্ট্রোল ধরে যদি একটা ক্লিক করি এবং ওকে প্রেস করলাম, ওকে প্রেস করলে এই ফোল্ডারটা ওপেন হয়েছে, ঠিক আছে? তো এইভাবে ওপেন করতে পারি। আবার লিঙ্ক রিমুভ করতে চাইলে মাউসের রাইট বাটন প্রেস করে রিমুভ হাইপার লিঙ্ক। ওকে, ভেরি ওয়েল। তো সেই ক্ষেত্রে আমরা এখন দেখব হচ্ছে বুকমার্ক। হোয়াট ইজ বুকমার্ক? বুকমার্কটা করার জন্য, বুকমার্ক মানে কি, মানে বইয়ে কোনো মার্ক করা। সাপোজ মনে করেন এখানে আমরা ডকুমেন্টে লিখলাম হচ্ছে র্যান্ড দিয়ে এরকম কিছু কথা, আমি র্যান্ড দিয়ে এরকমভাবে নিয়ে আসা যায়। প্রথমটা হচ্ছে নাম্বার অফ প্যারাগ্রাফ, তো এখানে মনে করেন 200 লিখলাম, 200, আর এখানে কলাম হবে, মানে এটা হচ্ছে 200 না, এখানে মনে করেন যে 80টা প্যারাগ্রাফ, আর কয় লাইনের করে 5 লাইন করে। ওকে, তাহলে সেই ক্ষেত্রে এন্টার প্রেস করলে এখানে মোট পৃষ্ঠা হয়েছে কয়টা, 10টা পৃষ্ঠা হয়ে গেছে, রাইট? হ্যাঁ, এইভাবে করে ডামি টেক্সট নেওয়া যায়। নেওয়ার পরে মনে করেন এটা একটা বই, আপনি পড়তেছেন, এরকম করে স্ক্রল ডাউন করে পড়তেছেন, এখন কোনোভাবে আপনার এরকম মনে হইলো যে আচ্ছা ঠিক আছে, এখন আমার একটা কাজ চলে আসছে, এখন আমাকে কী করতে হবে, চলে যেতে হবে, কিন্তু আমি বইয়ে একটা মার্ক করতে চাচ্ছি, যেমনটা আমরা দেখা যায় যে কোনো ডায়েরি লেখার সময় একটা ফিতা টেনে দেই, হ্যাঁ, অথবা কোরআন শরীফ পড়ার সময় একটা কিছু দিয়ে আর কি, মানে চিহ্ন দিয়ে রাখি, রাইট? এরকম কোনো কিছু যদি আপনি তৈরি করতে চান, সাপোজ মনে করেন যেখানে আপনি পড়ছেন সেখানে আপনার কার্সরটা রাখতে যাচ্ছেন, মনে করেন এলিমেন্টস নামক একটা কথা আছে, এইটাকে সিলেক্ট করে একটু এটাকে মানে জাস্ট রংটা চেঞ্জ করলাম বোঝার খাতিরে, তো এটার পাশে আমরা কার্সর রাখলাম, মানে এখানে কার্সরটা হচ্ছে রাখতে হবে। কার্সর রেখে আপনি কি করবেন, ইনসার্টে যাবেন, ইনসার্ট থেকে বুকমার্কে এসে মনে করেন রিড লিখলাম, আপনি যে কোনো লেখাই লিখতে পারেন, আমরা এখানে কার্সর রেখে কি করলাম, চিহ্ন হিসাবে রিড লিখলাম। ওকে, চিহ্ন হিসাবে রিড লিখে অ্যাডে ক্লিক করে দিলাম। এরপরে ফাইলে আসবো, ফাইল থেকে সেভে এসে দিস পিসতে এসে ডেস্কটপ, সাপোজ এখানে ফাইলের নেম দিব হচ্ছে কি, ফাইলের নেম দিচ্ছি হচ্ছে আমরা ভিডিও দিয়ে সেভে ক্লিক করছি। ওকে, সেভ হইলো। এরপর ফাইল থেকে এটা ক্লোজ প্রেস করলাম। ওকে, বাস এটা ক্লোজ হয়ে গেল। এরপর আমি ফাইলে আসবো, ফাইলে এসে আবার
ওপেনে ক্লিক করে দিস পেজ ডাবল ক্লিক করব, তারপর ডেস্কটপে এসে কোথায় আমাদের কি ছিল, কি নামে ছিল এটা, ভিডিও, এটাকে সিলেক্ট করে ওকে প্রেস করলাম। তো আমার খেয়াল নেই আমি কোন পর্যন্ত পড়েছি, তো এই জন্য কী করব, ইনসার্টে যাব, ইনসার্ট থেকে বুকমার্ককে ক্লিক করে কী করবো, এই যে রিড এটা আছে, এই গো টুতে ক্লিক করলে যে পর্যন্ত শেষ পড়েছিলাম সেখানে কি আমাদের কার্সরটা নিয়ে আসছে, ক্লিয়ার। তো এইভাবে করে আমরা চাইলে বুকমার্কটা করে নিয়ে নিতে পারবো। ওকে, ভেরি গুড। এরপর আছে হচ্ছে ক্রস রেফারেন্স। হোয়াট ইজ ক্রস রেফারেন্স? ক্রস রেফারেন্স বলতে মূলত বোঝানো হয় কোনো কিছুর জন্য যদি আমরা অধ্যায় তৈরি করতে চাই সেটা আমরা কি করতে পারবো, ক্রস রেফারেন্স থেকে এই কাজটা করতে পারবো। তো এই জন্য আমরা মনে করেন ওপরের পৃষ্ঠাটাকে একটা ইন্ডেক্স পেজ হিসাবে দেখতে চাচ্ছি। ইন্ডেক্স পেজ বলতে সূচিপত্র পৃষ্ঠা হিসাবে ওপরের পৃষ্ঠাটা দেখাতে চাচ্ছি। এই জন্য কী করবো, এখানে প্রথমে কার্সর রেখে কন্ট্রোল এন্টার দিয়ে এই পৃষ্ঠাটা আমরা নিচে নামাইছি, নিচে নামানোর পরে আবার আপ অ্যারো প্রেস করে উপরের দিকে আসলাম। সাপোজ এখানে লিখবো হচ্ছে, আচ্ছা এখানে পরে লিখি, আমরা এখানে লিখবো না, আমরা এই জায়গায় আমাদের এই যে পেজটা আছে এই পেজে এখানে এন্টার প্রেস করে একটা লাইন নিচে নামাইলাম। এরপরে এখানে লিখবো হচ্ছে লিসন 1, এই যে কী করলাম, লিসন 1 লিখলাম, এটাকে একটু বোল্ড করলাম, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট ওপেন প্রেস করে এটাকে একটু বোল্ড করে নিচ্ছি। এরপরে আমরা এটাকে কপি করব, মনে করেন এই একটা পৃষ্ঠা, এই দুইটা পৃষ্ঠা হচ্ছে লিসন 1 মানে অধ্যায় 1, এরপর হচ্ছে লিসন 2, এটা কি লিসন 2, এরপরের পৃষ্ঠাটা আবার মনে করেন হচ্ছে এটা লিসন 3, এটা কি লিসন 3। ওকে, তো এরকম হইলো। তো এটাকে সিলেকশন করে কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে লিসন 2টাকে সিলেকশন করলাম। এরপরে কন্ট্রোল ধরে আবার কি করবো, লিসন 1টাকে, লিসন 1, হ্যাঁ লিসন 2 এবং লিসন 3, এরকম করে আমরা তিনটাকে সিলেকশন করে দিলাম। দেওয়ার পরে আমরা হোমে যাব, কোথায়, হোমে এসে হেডিং 1-এ ক্লিক করলে এটা কি হয়েছে, আমাদের হেডিং 1 হয়েছে। আচ্ছা হয়ে যাওয়ার পরে এখানে উপরে আমাদের যে ফার্স্ট পেজটা আছে, ফার্স্ট পেজে কার্সর রেখে কি করব, ইনসার্ট থেকে ক্রস রেফারেন্সে ক্লিক করব, তারপরে রেফারেন্স টাইপ এটা দিব হচ্ছে আমরা হেডিং, কি দিব, হেডিংয়ে দিয়ে জাস্ট লিসন 1টাকে চেক মার্ক দিয়ে ইনসার্টে ক্লিক করলাম, আসছে। এরপর আবার এখানে কার্সর রেখে এন্টার প্রেস করে লিসন 2 এটাকে দিয়ে ইনসার্টে ক্লিক করলাম। এরপরে আবার এখানে কার্সর রেখে আবার এন্টার প্রেস করে নিচের লাইনে আসলাম। এরপর হচ্ছে লিসন 3 ইনসার্ট। ওকে, তো এইভাবে করে আমরা লিসন 1, 2, 3 করে নিলাম। করা হয়েছে? করার পরে কন্ট্রোল ধরে যদি লিসন 1-এ ক্লিক করি লিসন 1-এ আসছে, আবার কন্ট্রোল ধরে লিসন 2-তে ক্লিক করলে লিসন 2-তে আসে, আবার কন্ট্রোল ধরে যদি লিসন 3-তে ক্লিক করি লিসন 3-তে চলে আসে। এইভাবে করে কি আমরা একের পর একটা লিসনে যেতে পারবো। আচ্ছা, এই হচ্ছে মূলত আমাদের মানে কিসের বিষয়, লিসন তৈরি করার ক্রস রেফারেন্সের বিষয়গুলো। ওকে, বুঝতে পেরেছি? ওকে, ভেরি গুড। এরপরে কি আছে, এরপরে আছে হচ্ছে কমেন্টের কাজ কি, মনে করেন কোনো একটা লেখার উপরে যদি আপনি কোনো একটা মন্তব্য তৈরি করতে চান, ইনসার্টে এসে কমেন্টে ক্লিক করেন, দেখেন একটা মন্তব্যের ঘর আসছে। আবার এসে এখানে কার্সর রেখে কী করবো, আবার একটা কমেন্টে ক্লিক করে আবার এরকম একটা মন্তব্য দিয়ে দিলাম। এইভাবে করে আমরা কি করতে পারবো, এক বা একাধিক মন্তব্যের ঘরে মন্তব্যগুলো করে দিতে পারবো, রাইট। এরপর এখানে এসে আমরা যদি এখান থেকে কী করতে চাই, এই মন্তব্যগুলো দেখতে চাই, মানে কোনটার উপরে মন্তব্য কি, এই মন্তব্যগুলো আমরা দেখতে পারি। ওকে, আর মাউসের রাইট বাটন প্রেস করে এখান থেকে কী করব, এই জায়গায় এসে যদি ডিলিট করতে চাই, মন্তব্য কি আমরা বাতিল করতে পারছি। এইভাবে করে আমরা মন্তব্য যুক্তও করতে পারি, আবার মন্তব্য বাতিলও করে নিয়ে নিতে পারি। এরপরে আছে হচ্ছে আমাদের কি হেডার, কি আছে, এরপরে আছে হচ্ছে হেডার। এই হেডার কি জিনিস, হেডার বলতে মূলত বোঝানো হয় একটা পৃষ্ঠার ওপরের অংশে যেই জিনিসগুলো থাকে সেটাকে বলা হয় হেডার। সাপোজ হেডারে এসে মনে করেন এরকম 3টা দিলাম, আমরা বইগুলোতে এরকম দেখি, মনে করেন এটা হচ্ছে সাপোজ বাংলা, আমরা যদি বাংলা লিখি বাংলা বই, ঠিক আছে, এই বাংলা বইয়ে আমাদের এটা কি পদ্য, বুঝি PODDO পদ্য, সরি গদ্য লিখি, গদ্য মানে গল্প, পদ্য মানে কবিতা নাকি, GODDO গদ্য। এবার গদ্যর নাম কি, মনে করেন কবর, গদ্য না, কবর একটা কবিতা নাকি। আচ্ছা, তারপরে হচ্ছে কি গদ্য, এটা কি গদ্য হইতে পারে, গল্পের নাম, মনে করেন বিলাসী, করছেন। আচ্ছা, তারপরে এই জায়গায় বাহিরে ডাবল ক্লিক করলে কি হবে, দেখেন এখানে যাবতীয় যতগুলো গদ্য আছে, বাংলা গদ্য বিলাসী সবগুলো পৃষ্ঠা এরকম হয়ে গেছে, রাইট। আমি চাচ্ছি এই 2টা পৃষ্ঠা হচ্ছে বিলাসী গল্প, এই 2টা পৃষ্ঠা বিলাসী গল্প, তারপরে হচ্ছে আবার কি ভিন্ন গল্প, রাইট।
তাহলে সেক্ষেত্রে এরপরের পৃষ্ঠায় আসলে আমাদের ভিন্ন গল্পের নাম তো দিতে হবে নাকি? তাইলে আমরা যদি এখানে ডাবল ক্লিক করি এই হেডারটা আবার চালু হয়। হেডারটা চালু হয়ে যাওয়ার পর মনে করেন এখানে আইসে হৈমন্তী দিচ্ছি, HOIMONTI হৈমন্তী দেওয়া হয়েছে, দিয়ে বাহিরে আবার ডাবল ক্লিক করলাম, দেখেন কি হয়ে গেছে, ওপরের পৃষ্ঠা হৈমন্তী হয়ে গেছে, তারপরের পৃষ্ঠাও হৈমন্তী হয়ে গেছে। মানে আমাদের কি হয় নাই, মানে চেঞ্জেস মানে হয়েছে সবগুলো পৃষ্ঠায় হয়ে গেছে। কিন্তু আমি তো এমনটা চাচ্ছি না। সোজা কথা হচ্ছে আমি এরকমটা যদি চাই, আমি এই দুইটা পৃষ্ঠায় এক ধরনের চাচ্ছি এবং তারপরের পৃষ্ঠায় ভিন্ন ধরনের চাচ্ছি। এরকম যদি হেডারকে পরিণত করতে চাই কি করব, যেই পৃষ্ঠা পর্যন্ত একই রকম রাখতে চাই, কথা বুঝি, যেই পৃষ্ঠা পর্যন্ত একই রকম রাখতে চাই ওই পৃষ্ঠার শেষে কার্সর রেখে লেআউটে যাব। কোথায়? লেআউট, লেআউট থেকে ব্রেকস, ব্রেক থেকে কি সেকশন ব্রেক, সেকশন। এখান থেকে নেক্সট পেজে ক্লিক করলাম, আসলো, আসার পরে এই জায়গায় ডাবল ক্লিক করব, হয়েছে? এখানে ডাবল ক্লিক করার পরে লিঙ্ক টু প্রিভিয়াস এই জায়গায় চেক মার্ক দেওয়া আছে না? এই লিঙ্ক টু প্রিভিয়াস এটাকে আনচেক করে দিয়ে এই জায়গায় মনে করেন লিখলাম বিলাসী। ওকে, লিঙ্ক টু প্রিভিয়াস এটাকে আনচেক করে দিয়ে এখানে আমরা এটাকে বিলাসী লিখলাম। তাহলে এখন দেখেন উপরেরটা হৈমন্তী আছে, এই পৃষ্ঠাটা আবার বিলাসী হয়েছে, রাইট? তো এইভাবে করে পরিবর্তন করা যায়। মনে করেন এই পৃষ্ঠা পর্যন্ত বিলাসী আছে, এরপরের পৃষ্ঠা আমি পদ্ম শুরু করব, কি পদ্ম। তাহলে সেক্ষেত্রে আবার যদি পরিবর্তন করতে চাই কোথায় যাব? লেআউট, লেআউট থেকে ব্রেকস, ব্রেকস থেকে এই সেকশন ব্রেকে নেক্সট পেজ, নেক্সট এই যে পরের পৃষ্ঠায় আসছে, তারপরে এই জায়গায় ডাবল ক্লিক করবো হেডারে, হেডারে ডাবল ক্লিক করার পরে লিঙ্ক টু প্রিভিয়াস চেক মার্ক দেওয়া আছে, এটাকে আনচেক করতে হবে। আনচেক করার পরে এই জি এর জায়গায় পি দিয়ে দিতে হয়, পদ্ম, পদ্মর নাম কি কবর, রাইট? বাইরে আবার ডাবল ক্লিক করবো বা ক্লোজ হেডার অ্যান্ড ফুটার, এই জায়গায় ক্লিক করলে এটা বন্ধ হয়ে যাবে, হয়েছে? তো এইভাবে করে সাধারণত দেখা যায় যে আমরা ভিন্ন ধরনের হেডার বা ফুটার তৈরি করে নিতে পারবো। হেডার এবং ফুটার একই জিনিস, শুধু হেডার থাকে হচ্ছে ওপরে এবং ফুটার থাকে হচ্ছে পেজের নিচে। ক্লিয়ার? আচ্ছা, এবং পরিবর্তন করার যে ব্যাপার স্যাপার আছে এগুলো সব একই রকম। আচ্ছা, এরপর আছে হচ্ছে পেজ নাম্বার। পেজ নাম্বার এসে এখানে অনেক ধরনের পেজ নাম্বার স্টাইল দেওয়া যায়। যে ধরনের পেজ নাম্বার স্টাইল অ্যাপ্লাই করতে চায় সেই ধরনের পেজ নাম্বার অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারে। হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের পেজ নাম্বার অ্যাপ্লাই করার ব্যাপার দিয়ে আছে। ওকে, ঠিক আছে কি? ভেরি গুড। এরপরে কি আছে এটা বুঝলাম। এরপরে আছে হচ্ছে টেক্সট বক্স। সাপোজ মনে করেন এখানে কার্সর রাখলাম, কার্সর রেখে আমরা এই জায়গায় টেক্সট বক্সে এসে এখানে একটা টেক্সট বক্স অ্যাপ্লাই করলাম, হয়েছে? রাইট? এইভাবে করে আমরা টেক্সট বক্সটাকে অ্যাপ্লাই করে নিয়ে নিতে পারি। আবার ইনসার্টে এসে শেপ থেকে এখান থেকেও আমরা টেক্সট বক্সটা অ্যাপ্লাই করে নিয়ে এটারও যদি আমরা ভিন্ন ধরনের কোনো নো ফিল দিতে চাই, নো আউটলাইন দিতে চাই, এরপরে যদি কোনো লেখালেখি লিখে এরকম করে এটা লেখা যাবে বা কাজটা করা যায়। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে টেক্সট বক্স। এরপরে আছে হচ্ছে কি আমাদের এই জায়গায় আছে হচ্ছে ইনসার্ট ওয়ার্ড আর্ট, ইনসার্ট ওয়ার্ড আর্ট। সাপোজ মনে করেন এখানে লিখলাম SOS ভোকেশনাল, তো এটা লিখলাম পোস্টার নাম। এটা লেখার পর মনে করেন এটাকে একটু সাইজটা বড় করে দিলাম। এরপরে ইনসার্টে এসে কি আছে এই জায়গায় ইনসার্ট ওয়ার্ড আর্ট। এখানে বিভিন্ন ধরনের ওয়ার্ড আর্ট ইনসার্ট করা যায়। তো যেমন একটা ওয়ার্ড আর্ট ইনসার্ট করতে চাচ্ছি, তেমন একটা ওয়ার্ড আর্ট ইনসার্ট হয়ে যাওয়ার পরে এটাকে চাইলে যদি আপনি এটাকে কাজ করতে চান, এটার উপরে টেক্সটের কালার আছে, এখান থেকে বিভিন্ন ধরনের টেক্সটের কালার করতে পারেন, রাইট? টেক্সট আউটলাইন কালার আছে, এরকম আউটলাইনেরও কালার দেওয়া যায়। হ্যাঁ, তো এখান থেকে এরকম আমরা করতে পারি চাইলে। আবার এগুলো হোয়াইট বাড়াতে চাইলে হোয়াইট বাড়ানো যায়, ভিন্ন কোনো কালার অ্যাপ্লাই করতে চাইলে তাও করা যায়। আবার না চাইলে এখানে এসে নো কালার, আর এখান তো হোয়াইটও আমরা একেবারে কমায় দিলাম, আর এটা নান করে দিব। ওকে, এরপরে কি আছে? এরপরে আছে হচ্ছে শ্যাডো থেকে শ্যাডো চাইলে দেওয়া যায়, না চাইলে নান করে দিব। রিফ্লেকশন চাইলে রিফ্লেকশন দেওয়া যায়, গ্লো চাইলে একটা গ্লোসি ভাব করা যায়, হ্যাঁ, বিভেল করলে বিভেল করা যায়, হ্যাঁ, 3D করলে এরকম 3D করা যাবে, দরকার নেই। এরপর ট্রান্সফর্ম, এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ট্রান্সফর্মে এসে আর্চ করলাম। ওকে, এরকম করে আমরা এটাকে কী করতে পারি? এটাকে একটু গোলাকার করে নেওয়া যায়, রাইট? হয়েছে? এরপরে আবার যদি এখানে আইসে এখান থেকে টান দিই, আরও গোলাকার হয়েছে, এরকম করলে এটা উঠে যাবে, রাইট? তো এইভাবে করে এই কাজটা করা যেতে পারে আর কি। আবার সিলেকশন করে ডিলিট করে দিতে চাইলে বাতিলও করা যায়। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তো এইভাবে করে কাজ করা যেতে পারে।
এটা বুঝলাম। এরপর আছে হচ্ছে কি অ্যাড এ ড্রপ ক্যাপ। হোয়াট ইজ ড্রপ ক্যাপ? ড্রপ ক্যাপ বলতে মূলত বোঝানো হচ্ছে ফার্স্ট লেটারকে একেবারে বড় করে হাইলাইট করা। এই যে একটা অক্ষর আছে না, এই অক্ষরটাকে ধরে আমরা যদি এই জায়গাটা ক্লিক করি ড্রপ ক্যাপ, ড্রপটে ক্লিক করলাম, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই একটা লেটার আমাদের প্রায় 3টা লাইন জুড়ে আসছে, রাইট? এবার যদি আমি এটাকে আরও বড় করতে চাই, জাস্ট এই জায়গায় ক্লিক করে ড্রপ ক্যাপ অপশন এখানে এসে কী করবো, এটাকে ড্রপ করে দিলাম 5 লাইন ডিস্টেন্স ফ্রম, এখান থেকে মনে করেন 0.5 দিলাম, তাহলে 0.5 দূরত্ব তৈরি হয়েছে এবং এখানে একটা টেক্সট আসছে। এত দূরত্ব আমাদের দেওয়া দরকার নেই, আমরা এটাকে 0 করে একটু দূরত্বটা কমিয়ে নিলাম। এরকম আমরা অনেক সময় ইংলিশ নিউজ পেপারগুলোতে দেখে থাকি, দেখেছেন কখনো? আচ্ছা, তো এইভাবে করে এই কাজটা করা যায় আর কি। ড্রপ ক্যাপ। এরপরে কি আছে? এরপরে একটা সহজ কাজ আছে, সেটা হচ্ছে মূলত এই যে কার্সর রেখে এই জায়গায় আছে হচ্ছে ডেট। এখানে অনেক ধরনের ডেট স্টাইল আছে, যে যেই ডেট স্টাইলটা ফলো করতে চায় সে সেটা করে নিতে পারবে। ওকে, তো এইভাবে করে এই কাজটা করা যায় আর কি। এরপরে আছে কি, এরপরে আছে অবজেক্ট। অবজেক্টে আইসে টেক্সট ফ্রম ফাইল, অন্য ফাইল থেকে যদি কোনো টেক্সট আমরা নিতে চাই, টেক্সট ফ্রম ফাইলে আইসে যেই ফাইলের লেখা নিতে চাই জাস্ট ওই ফাইলটাকে ধরে, হ্যাঁ, এরপরে ইনসার্টে ক্লিক করলে ওই ফাইলটা এখানে চলে আসছে। তো এই ফাইলের যে টেক্সটগুলো আছে ওই ফাইলের টেক্সটগুলো আমাদের এই ফাইলে চলে আসে। তো এইভাবে করেও কাজ করা যেতে পারে। ইজ ইট ক্লিয়ার? ভেরি গুড। এরপরে আছে হচ্ছে কি ইকুয়েশন। ইকুয়েশন বলতে মূলত বোঝানো হয় কি, কোনো প্রকার কোনো যে সূত্র লেখার বিষয় দিয়ে আছে এগুলোকে বোঝানো হচ্ছে। আমরা যদি মনে করেন একটা a+b² সূত্র লিখতে চাই, মানে এখানে বিষয়টা এরকম, এই জায়গায় কোনো ইকুয়েশন বা সূত্র লিখতে হলে জিনিসটা বাহির থেকে কল্পনা করতে হবে। কেমন? a+b² সূত্র যদি সাপোজ আমরা লিখতে চাই, তবে সেই ক্ষেত্রে আগে কল্পনা করতে হবে একটা বক্স, তার মাথার উপরে আরেকটা বক্স, এই বক্সের ভিতরে, কেন? কারণ এইটার ভিতরে থাকবে ব্র্যাকেট, তারপরে এইটা ব্র্যাকেটের ভিতরে থাকবে a+b, আর এখানে থাকবে 2, রাইট? তাহলে সেই ক্ষেত্রে যদি এরকম একটা কল্পনা করতে হয় কেমন হবে বিষয়টা, ইকুয়েশনে একটা ক্লিক করলাম, তারপরে কি আছে স্ক্রিপ্ট, কি আছে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট থেকে এখানে একটা ক্লিক করলাম সুপার স্ক্রিপ্ট। ওকে, নেওয়া হয়েছে। তারপরে এই জায়গায় ক্লিক করে কি করব, এই জায়গায় ক্লিক করে আবার ব্র্যাকেটে আসবো, ব্র্যাকেটে এসে ওকে এখানে একটা ক্লিক করে এটার ভেতরে লিখবো হচ্ছে a+b, হ্যাঁ, a+b, আর এই জায়গায় লিখবো হচ্ছে 2, হয়েছে a+b²। তাহলে সেই ক্ষেত্রে এখানে কাজটা কি করা হয়েছে, এটার ভিতরে প্রথমে ব্র্যাকেট আনা হয়েছে, রাইট? ব্র্যাকেটের পরে আবার আনা হয়েছে হচ্ছে a+b, রাইট? তারপরে এটার উপরে আনা হয়েছে 2। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, তারপরে এটার কাজটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা রাইটারও প্রেস করব, কিবোর্ড থেকে রাইটারও প্রেস করব, তারপরে ইকুয়াল দিব a+b² সূত্র কি a², আবার স্ক্রিপ্টটা সেখানে একটা ক্লিক করব, এই জায়গায় a, এরপরে রাইটারও প্রেস করে স্কোয়ার প্লাস 2ab প্লাস আবার b² স্ক্রিপ্ট। ওকে, এই জায়গায় b আর এই জায়গায় কি স্কোয়ার, হয়েছে? তো এইভাবে করে আমরা সূত্রগুলো তৈরি করে নিয়ে নিতে পারবো। এখানে অনেক ধরনের সূত্র লেখার ব্যাপার দিয়ে আছে। তারপরে যদি আমরা আবার চাই যে এরকম আসুক, যে ওপরে নিচে আসুক, তবে এখানে ফ্র্যাকশন আছে, ফ্র্যাকশন থেকে এরকম করে নেওয়া যাবে। এটার ভিতরে আবার রুট নিতে চাইলে রুট, হ্যাঁ, 3a² লিখতে চাইলে আবার এই জায়গায় আইসে a, এখানে কি 2, আবার ডানে রাইটার প্রেস করলাম a² b মাইনাস মাইনাস 3 a², হ্যাঁ, তারপরে কি আবার b, ওকে, ইন্টু মনে করেন যে এখানে ব্র্যাকেট a² দিতে চাইলে স্ক্রিপ্ট, ওকে, a² মাইনাস কি b²। এই ধরনের আদৌ কি কোনো সূত্র হইতে পারে? আই ডোন্ট নো। আচ্ছা, আবার রুট 6 a² হ্যাঁ বাই b। ওকে, বাস শেষ। এইভাবে করে মনে করি যে আমরা একটা কি ফ্র্যাকশন বা মানে ফর্মুলা তৈরি করে নিলাম। এখন কিভাবে কি করবেন এটা আপনাদের বিষয়, আই ডোন্ট নো, ঠিক আছে, মানে এটার সমাধান কি করবেন কিনা। আচ্ছা, ওকে, তারপরে এটা হইলো। এরপরে কি আছে স্যাম্বল। হোয়াট ইজ স্যাম্বল? স্যাম্বল বলতে মূলত বোঝানো হয় চিহ্ন বা প্রতীককে। আমরা আমাদের ডকুমেন্টে কাজ করার সময় অনেক ধরনের স্যাম্বলের আমাদের প্রয়োজন হয়, হ্যাঁ, তো এই ধরনের স্যাম্বল যদি আমরা ব্যবহার করতে চাই, স্যাম্বল থেকে এই যে কী করবো, একটা বই দিলাম, এই বইটা, আচ্ছা মনে করেন এখানে আইসে স্যাম্বল একটা বই দিলাম, এরকম বই আসছে,
হ্যাঁ, এরপর এটাকে সাইজ বাড়ানো যায়, এরপর এটাকে কী করা যায়, ভিন্ন ধরনের একটা টেক্সটের সাথে যাবতীয় যেই কাজ করা যায় এই স্যাম্পলের সাথে ওই ধরনের কাজগুলো করা যাবে। ক্লিয়ার? হ্যাঁ, তারপর মনে করেন এরকম লিখলাম, হ্যাঁ হয়েছে, কি লিখছি, আমি বই পড়ি, কে মুখে বলছি, বই বই লিখছি কোথাও, লিখিনি। তবে এখানে স্যাম্পলে এসে, মোর স্যাম্পলে এসে সবচেয়ে সুন্দর স্যাম্পলগুলো হচ্ছে ডাব্লিউ সিরিজে। হ্যাঁ, এখানে লিখলাম এটা মানে কি, আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে এটা দিয়ে আমরা কি সাংকেতিক মানে ভাষায় কথাও বলতে পারি নাকি, মনের ভাব প্রকাশ করতে পারি। ভেরি গুড, তো এরকম করা যেতে পারে। আবার যারা দেখা যায় যে মানে লিখতে না পারে, মনে করেন আপনি বাংলা লিখতে পারেন না, কারণ আপনার বাংলা লেখা দরকার, সেই ক্ষেত্রে কী করা যেতে পারে, এখানে সূত্র নিয়ম যে নিয়ে মনে করেন আমি লিখবো বিজ্ঞপ্তি, রস্বীকার দিলাম, হ্যাঁ, ব ইয় জ, আবার রস্বীকার পয়তয় রশ্মি, হয়েছে। তো এটাকে ধরে এটার ফন্ট সাইজটা একটু ছোটো করলাম। ওকে, ক্লিয়ার? তো এইভাবে করেও কাজটা করা যেতে পারে। ইজ ইট ক্লিয়ার? ভেরি গুড। তো এই হচ্ছে মূলত আমাদের স্যাম্পলের ব্যবহার। তারপরে যদি মনে করেন যে আপনাকে কখনো কোনো মাদ্রাসার প্রশ্ন তৈরি করতে হয়, তখন আপনাকে আরবি লিখতে হবে। এখন তো আপনি তো আব্দুর রহমান সোহাইল না, আপনি তো আরবি লিখতে পারবেন না, পারবেন? তো সেই ক্ষেত্রে কী করবেন, এই জায়গায় আসবেন, কোথায়, এরিয়াল, এরিয়ালের ভেতরে দেখেন এখানে অনেক ধরনের আরবি লেখার হয়তো ব্যাপারে থাকতে পারে, এখানে না থাকে এই যে আছে, দেখছেন? হ্যাঁ, উনি মনের আনন্দে লিখে ফেললেও তো আপনি লিখতে পারবেন না, আপনি তখন কী করবেন, এইভাবে করে লেখা বাস কিছু একটা লেখা ফেলাইবেন, আর জের যাবেন না থাকলে হয়ে যাবে। ঠিক আছে? তো যাই হোক, এইভাবে করে কাজগুলো করা যেতে পারে। আর বাদ বাকিটা আব্দুর রহমান সোহাইলের থেকে শিখে নেবেন। ওকে, ভেরি গুড। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ইনসার্ট থেকে স্যাম্পলের যাবতীয় যেই ব্যবহারগুলো এগুলো আপনারা করেন, এবং আমাদের এরই মধ্যে দিয়ে ইনসার্টের যাবতীয় যেই কাজ আছে এগুলো শেষ হলো। থ্যাংক ইউ সো মাচ।